যেহেতু সে ওই যে আমাদের যে অষ্টম অধ্যায়টা ধরছিলাম অর্থাৎ হচ্ছে স্থিতিবিদ্যা, ওটা তো শেষ হয়ে গেছে। তো আমি আজকে তোমাদেরকে একটু কণিক শেখাবো। তোমাদের নাকি অনেকের প্রবলেম আছে কণিকটা, একটু দেখাবো তোমাদেরকে কণিকটা। আসলে কণিকের 3টা অংশ আছে এবং কণিকটা মোটামুটি সহজ একটা অধ্যায়। 3টা অংশে আছে, একটা পরাবৃত্ত, একটা উপবৃত্ত, একটা অধিবৃত্ত। তো এখন বিষয়টা আছে যে কণিকটা আসলে কি সেটা তোমাদেরকে প্রথম মেটে দেখাবো। মানে কণিক শেষ করে আমরা করবো কি, সামনে তোমাদের আবার যেটা প্রবলেম থাকবে যে অধ্যায়টা, সে অধ্যায়টা আবার দেখব। ঠিক আছে? তা আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কি কণিক। তো কণিক অধ্যায়টা খুবই সোজা একটা অধ্যায়, কঠিন না। জ্যামিতি, যেহেতু জ্যামিতি গুলো মোটামুটি সোজা হয় যদি বুঝতে পারো, এত কঠিন হয় না। এখন বিষয়টা হচ্ছে যে এখানে বিষয়টা প্রত্যেকটা জিনিস চিনতে হবে আসলে, যেটা কি এটাকে চিনতে হবে। এখন কণিকটা আসলে কি? কণিকটা হচ্ছে, বিষয়টা আছে মনে করো যে একটা তল নিলাম, একটা সমতল নিলাম। এখন এই সমতলের উপরে একটা বিন্দু নিলাম, স্থির একটা বিন্দু নিলাম, স্থির বিন্দু এটা। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং একটা চলমান বিন্দু নিলাম। চলমান বিন্দু মনে করো যে এরকম ভাবে একটা চলমান বিন্দু আসছে, একটা বিন্দু চলমান বিন্দু। এবং এই সমতলের উপরে আরেকটা রেখা নিলাম, নির্দিষ্ট একটা রেখা নিলাম, নির্দিষ্ট একটা রেখা। এখন বিষয়টা বলতেছে কণিকের সংজ্ঞায় যে এই সমতলে স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব, মনে করো স্থির বিন্দুটার নাম দিলাম আছে এস, চলমান বিন্দুটার নাম দিলাম আছে পি। ওকে, তো বলতেছে যে স্থির বিন্দু হতে চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু হতে একটা নির্দিষ্ট রেখার দূরত্বের অনুপাত একটি ধ্রুবক রাশি। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি আবার বলছি, বলতেছে স্থির বিন্দু হতে চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু হতে ওই নির্দিষ্ট রেখার দূরত্ব এর অনুপাত একটি ধ্রুবক রাশি। সেই ধ্রুবক রাশিটাকে বলা হচ্ছে ই, এবং সেটা হচ্ছে বলা হচ্ছে যে উৎকেন্দ্রিকতা। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই যে বলতেছে স্থির বিন্দু হতে এই যে চলমান বিন্দুর দূরত্ব, এটাকে আমরা এসপি লিখলাম, এই দূরত্ব এসপি। আর যদি এই যে রেখাটা নিলাম, সেই রেখাটার নাম দিলাম হচ্ছে কি পিএম, মানে এইটুকে দূরত্ব দিলাম পিএম, আর এইটুকে দূরত্ব দিলাম এসপি। এখন বলতেছি কি যে স্থির বিন্দু হতে চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু হতে ওই নির্দিষ্ট রেখার দূরত্বের অনুপাত একটি ধ্রুবক রাশি, অর্থাৎ এই যে এসপি, অর্থাৎ স্থির বিন্দু হতে চলমান বিন্দুর দূরত্ব বাই অনুপাত যেহেতু, এবং চলমান বিন্দু হতে ওই নির্দিষ্ট রেখার দূরত্ব, সে লম্ব দূরত্ব, সেটা হচ্ছে পিএম। এই অনুপাতটা সবসময় একটা ধ্রুবক রাশি হবে, সেটার নাম দেওয়া হয়েছে ই। ইটাকে বলা হয় এখানকার উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা, যা বলো সমস্যা নেই, এটা উৎকেন্দ্রিকতা বেশিরভাগ বলা হয়, যেটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। এখন কথা হচ্ছে যে এই উৎকেন্দ্রিকতার উপরে, তাহলে এটা হচ্ছে কণিকের সংজ্ঞা ছিল। এখন এই উৎকেন্দ্রিকতার উপরেই নির্ভর করবে সে কণিকটা কেমন হবে, সে কি পরাবৃত্ত হবে, সে কি উপবৃত্ত হবে, নাকি সে অধিবৃত্ত হবে। তো এখন বিষয়টা হচ্ছে যদি ই এর মানটা ইকুয়াল টু 1 হয়, তাহলে সেটা হবে কি পরাবৃত্ত। যে আজকের যে বিষয় টপিক সেটা আমরা শেখাবো পরাবৃত্ত। সেটা কিভাবে হবে, যদি ই এর মানটা যদি 1 হয় তখন সেটাকে বলবো কি পরাবৃত্ত। এখন ই এর মানটা যদি 0 থেকে শুরু করে 1 এর মাঝে হয় সেটা হচ্ছে উপবৃত্ত, এবং যদি ই এর মানটা 1 থেকে বড় হয় সেটা হচ্ছে অধিবৃত্ত। তাহলে এটা হবে কি ই এর 1 থেকে বড়, তাহলে অধিবৃত্ত, আর এটা হচ্ছে কি উপবৃত্ত। তোমরা কি বুঝতে পারতেছো? আর এটা হচ্ছে কি পরাবৃত্ত, এটা হচ্ছে কি পরাবৃত্ত। তো আমি যেটা আজকে শেখাবো সেটা হচ্ছে পরাবৃত্ত সম্পর্কে একটু দেখাবো। তো তোমরা অলরেডি শিখে আসছো, জাস্ট আমি তোমাদেরকে একটু আবার রিভিশন দিয়ে আসছি। তাহলে কি যদি বলতেছে যে এসপি বাই পিএম, অর্থাৎ স্থির বিন্দু হতে চলমান বিন্দু দূরত্ব এবং চলমান বিন্দু থেকে ওই যে রেখাটার দূরত্বের অনুপাত যদি এটা ই হয়, তখন সেটাকে বলবো কি মানে একটা কণিক। এবং কণিকের ই এর মানের উপরে কণিকটা নির্ভর করতেছে সেটা কেমন হবে, সেটা কি পরাবৃত্ত হবে, সেটা কি উপবৃত্ত হবে, না সেটা কি অধিবৃত্ত হবে। যদি এর মানটা 1 হয় তাহলে সেটা হচ্ছে পরাবৃত্ত, যদি এর মধ্যে থাকে তাহলে সেটা উপবৃত্ত, আর এটা থাকলে সেটা হচ্ছে কি অধিবৃত্ত। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা বিষয় আছে, দেখো মজার একটা কথা, এখানে যেহেতু বলতেছে যে
এসপি বাই পিএম ইকুয়াল টু 1, তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি না? তাহলে এসপি ইকুয়াল টু বলতে পারি না যে পিএম, এসপি ইকুয়াল টু পিএম বলতে পারি, যেহেতু এর মানটা 1। তাহলে এখন তাহলে কি, যদি এসপি ইকুয়াল টু পিএম হয়ে থাকে তাহলে আমরা এখানে বলতে পারি সেটা অবশ্যই কি হবে, সেটা হবে সে পরাবৃত্ত হবে। ওকে, এখন বিষয়টা হচ্ছে সেই বিষয়টা আসতেছে পরাবৃত্তের কাহিনীটা। তাহলে পরাবৃত্তটা কেমন? পরাবৃত্তটা দেখো, এই যে অনেক আকৃতির হয়, তো আমি একটা আকৃতি দেখাবো, দেখে অন্যগুলো তোমাদেরকে সব বলে দেবো। এরকম আকৃতির হয়, যেখানে আমরা বলতে পারি একটা উপকেন্দ্র কি আছে, একটা উপকেন্দ্র, এটাকে বলা হয় এসটাকে, এই যে নির্দিষ্ট স্থির বিন্দু বলছিলাম, সেই স্থির বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র, উপকেন্দ্র। আর এখানে যে বিন্দুটা ছিল সেটা চলমান বিন্দু, যেটাকে পি অফ এক্স ওয়াই বলা হয়, এই যে পি অফ এক্স ওয়াই। ওকে, এখন এই যে নির্দিষ্ট যে একটা রেখা ছিল, এই পাশে একটা নির্দিষ্ট রেখা ছিল, এটা কিন্তু এটা এক্স এক্স প্রাইম, এটা ওয়াই ওয়াই প্রাইম, এটা কিন্তু ওয়াই প্রাইম, বাট নির্দিষ্ট রেখাটা ছিল কিন্তু এটা। সেই নির্দিষ্ট রেখাটা ছিল আমাদের যেটা ছিল, সেই রেখাটাকে বলবো কি দ্বিখাক্ষ রেখা। এই রেখাটার নাম কি আমাদের বলবো কি দ্বিখাক্ষ রেখা বা নিয়ামক রেখা, এটাকে আমরা বলবো কি দ্বিখাক্ষ রেখা। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সংজ্ঞায় দেখে আসলাম যে কণিকের সংজ্ঞায় যে একটা নির্দিষ্ট রেখা থাকবে, সেই নির্দিষ্ট রেখাটার নামই হচ্ছে দ্বিখাক্ষ রেখা বা নিয়ামক রেখা। আর এখানকার যে স্থির একটা বিন্দু বলছিলাম, এটার নাম হচ্ছে উপকেন্দ্র। তাহলে এস এর নামটা হচ্ছে কি উপকেন্দ্র, এটাকে নাম হচ্ছে চিনতে হবে আমাদের প্রত্যেকটা বিষয়, না চিনতে পারলে কিন্তু হবে না। তাহলে এসটাকে বলবো কি আমরা উপকেন্দ্র, আর এই তো চলমান বিন্দু, আর এই যে নির্দিষ্ট রেখাটা ছিল সেটাকে বলবো কি দ্বিখাক্ষ রেখা। এখন কথা হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে খেয়াল করে দেখো, যেহেতু এটা এক্স অক্ষ, এটা অক্ষরেখা, এটা তোমরা জানো যে এই অক্ষরেখার উপরে ওয়াই এর মানটা 0 হয়। তুমি যখন সরলরেখা শিখে আসছো তখন কিন্তু ভালোভাবে শিখে আসছো, জানো যে এই অক্ষরেখার উপরে এক্স এর মানটা 0। তাহলে এখানকার যদি আমি স্থানাঙ্ক বসাতে চাই, এস এর যে একটা স্থানাঙ্ক বসাতে চাই, তাহলে অবশ্যই আমরা কি করতে পারি, ওয়াই এর মানটা 0 বসাতে পারি, ওয়াই এর মানটা অবশ্যই 0 হবে। ওকে, এখন কথা হচ্ছে তাহলে এক্স এর মানটা কত হবে। এখন আমরা ধরে নিলাম যেহেতু এটা হচ্ছে মিডল পয়েন্ট মানে অরিজিন বা মূল বিন্দু, ধরে নিলাম এটুকের মান হচ্ছে কি এ, এটুকের মান হচ্ছে এ, এটুকের মান যদি এ হয়ে থাকে তাহলে অবশ্যই এই মানটা হবে কি এ। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে কি এ কমা 0। শিক্ষার্থীদের আশা করি বিষয়টা বুঝতে পারছে। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে কি এ কমা 0। তাহলে এই যে উপকেন্দ্রটা আমরা কখনো মুখস্থ করবো না, আমরা যে জ্যামিতি পড়বো, আমরা প্রত্যেকটা বিষয় আমরা বুঝে বুঝে পড়বো, যেন আমাদের মুখস্থ করা না লাগে, সূত্রগুলো অটোমেটিক্যালি আমাদের হয়ে যায়। তাহলে এই উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত, এ কমা 0। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে যেহেতু এটা একটা অক্ষরেখা, এটা একটা অক্ষরেখা, এবং দুইটা এই বিন্দুতে মিলিত হয়েছে, এই যে যেই বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুটাকে বলবো কি আমরা শীর্ষবিন্দু, এই বিন্দুটাকে আমরা বলবো কি শীর্ষবিন্দু। তো শীর্ষবিন্দু যেহেতু আমরা এটাও জানি যে এটা হচ্ছে একটা অরিজিন বা এটা একটা মূল বিন্দু, তাই মূল বিন্দুর স্থানাঙ্ক সবসময় কত হয়, 0 0 হয় না, তার মানে এটা হচ্ছে 0 0। তার মানে এই যে শীর্ষবিন্দু আছে, এই ক্ষেত্রে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি 0 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানকার এই যে স্থানাঙ্কটা বলতেছি, এটাকে বলা হয় শীর্ষবিন্দু, যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, যেটা নাম দিলাম কি শীর্ষবিন্দু। আমাদের কিন্তু প্রত্যেকটা বিষয় চিনতে হবে, কোনটা কি সব চিনতে লাগবে, তাছাড়া আমরা কিন্তু পারবো না। তাহলে কি এই যে এসটাকে স্থির বিন্দু বলছিলাম, সেটাকে দিলাম উপকেন্দ্র, যার স্থানাঙ্ক এ কমা 0। কেন এ কমা 0, কারণ আমি এটুকের মানটা ধরছি হচ্ছে এ, আর যেহেতু এক্স অক্ষের উপরে ওয়াই এর মানটা 0, এটা 0 বসাই দিছি। আর এটা যেহেতু এই পরাবৃত্তটা এই বিন্দু ছেদ করছে, এবং এটা যেহেতু অরিজিন বা মূল বিন্দু, যার কারণে মূল বিন্দু স্থানাঙ্ক 0 0 হয়, এজন্য 0 0 দিলাম, যাকে বলা হয় শীর্ষবিন্দু, যার নামটা হচ্ছে কি শীর্ষবিন্দু। তাহলে আমরা কি কি চিনলাম, উপকেন্দ্র চিনলাম, শীর্ষবিন্দু চিনলাম, দ্বিখাক্ষ রেখা চিনলাম, তারপর হচ্ছে চলমান একটা বিন্দু চিনলাম। ওকে, এখন আমরা আসবো বিভিন্ন যে সূত্রগুলো কিভাবে বের করতে হয় সেটা আপনি দেখবো। এখন কথা হচ্ছে যে তোমরা সূত্র অলরেডি জানো কিভাবে বের করতে হয় না, বা এইভাবে জানো। তো এখন আমরা এখান থেকে এখানে একটা এম দিলাম, এই বিন্দুটা একটা এম দিলাম, আর এটা হচ্ছে জেড এম জেড প্রাইম, এই পুরোটা মানে জেড এম জেড প্রাইম, এটাকে বলবো কি আমাদের দ্বিখাক্ষ রেখা। আর দ্বিখাক্ষ রেখার পাদবিন্দু, এই যে এমটা বলতেছি, এটা কিন্তু দ্বিখাক্ষ রেখার পাদবিন্দু। যে শিক্ষার্থীবিন্দু, এটা কিন্তু দ্বিখাক্ষ রেখার পাদবিন্দু। পাদবিন্দু যদি হয়ে থাকে তাহলে এটার নাম কি দিলাম, পাদবিন্দু। দ্বিখাক্ষ রেখার
পাদবিন্দু, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদেরকে চিনতে হবে। দ্বিঘাঙ্ক রেখার পাদবিন্দু, তাহলে এমটা দ্বিঘাঙ্ক রেখার পাদবিন্দু, তারপরে হচ্ছে এটা হচ্ছে শীর্ষবিন্দু, এস হচ্ছে উপকেন্দ্র। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা এখান থেকে আরো কিছু জিনিস শিখবো। সেটা হচ্ছে যে তোমরা এটা জানো যে এই যে এইটা আছে, এইটার সরলরেখাটার বা বা এই যে একটা পরাবৃত্ত আছে, সেই পরাবৃত্তটার আছে যে আমাদের সমীকরণটা জানি y স্কয়ার ইকুয়াল টু 4x। আমি সূত্রটা আর প্রমাণ করে দেখালাম না, আমরা জানি কি এটার নাম হচ্ছে কত, এই যে পরাবৃত্তটা আছে সেই পরাবৃত্তটার ইকুয়েশনটা হবে y স্কয়ার ইকুয়াল টু 4ax। যেহেতু তোমরা অলরেডি এটা শিখে রাখছো, জাস্ট রিভিশন দেওয়ার জন্য আমি এটা করতেছি। তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা কোনটা, এ হচ্ছে এখানকার উপকেন্দ্রের যে মানে এক্স কে বলা হয়তো মানে এখানকার যে এর মানটা, সেই মানটা কিন্তু এখানকার এ। তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4x, এটা আমাদেরকে পরাবৃত্তের একটা সমীকরণ। এখন কথা হচ্ছে যে আমরা তাহলে এগুলো মোটামুটি শিখলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থীদের একটা বিষয় দেখো যে এখানে তো পরাবৃত্তটা আমাদের এরকম, এটা তো দ্বিঘাঙ্ক রেখা। ওকে, এটা তো উপকেন্দ্র। তো আমরা কি একটা এটা কি বললাম, পিটা, পিটা হচ্ছে তোমার চলমান বিন্দু, পিটা হচ্ছে চলমান বিন্দু। তো আমরা এখান থেকে একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে যে অনেকগুলো বিষয় সংজ্ঞা আছে। এই যে এই রেখাটা যেটা আছে মানে এক্স এক্স প্রাইম, আর এটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম, মানে শুধু যে এই রেখাটা যে অক্ষরেখা হবে তা না, অক্ষরেখার সংজ্ঞা আছে একটা। অক্ষরেখাটা হচ্ছে যেই রেখাটা, এটা তো উপকেন্দ্র, এস এস তো উপকেন্দ্র, যেই রেখাটা উপকেন্দ্র দিয়ে যাবে তাকে বলা হবে কি অক্ষরেখা। যেহেতু এই যে এক্স এক্স প্রাইম রেখাটা উপকেন্দ্র দিয়ে যাচ্ছে, তার মানে আমরা এক্স এক্স প্রাইম কে বলতে পারি কি অক্ষরেখা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এটাকে বলতে পারি কি অক্ষরেখা, তার মানে এক্স এক্স প্রাইমটা এটা কি অক্ষরেখা। তা আমরা কি জানি অক্ষরেখার যে এক্স এক্স প্রাইম এর সংজ্ঞাটা, তাহলে এটা তো সংজ্ঞা হয়ে গেল অক্ষরেখা এটা। কারণ সংজ্ঞাটা কি বলা হচ্ছে, সংজ্ঞাটা বলা হচ্ছে যেই রেখাটা উপকেন্দ্র দিয়ে যাবে সেটাকে বলবো কি আমরা অক্ষরেখা। যেহেতু এক্স এক্স প্রাইমটা উপকেন্দ্র দিয়ে যাচ্ছে, তার মানে আমরা এখানে বলতেছি কি এক্স এক্স প্রাইম একটা অক্ষরেখা। তো আমরা এক্স যেহেতু এটা অক্ষরেখা হয়, তাহলে অক্ষরেখার সমীকরণ বের করতে পারবো না? তো আমরা কি জানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ মানে কি এক্স অক্ষের সমীকরণ না? তোমরা তো সরলরেখা যখন শিখে আসছো, সরলরেখা শিখে আসছো যে এক্স অক্ষের সমীকরণ বের করতে পারতে, ওয়াই অক্ষের সমীকরণ বের করতে পারতে না? অবশ্যই পারতে, কারণ ওখানে লেখা ছিল যখন এক্স অক্ষের সমীকরণ বের করবো তখন ওয়াই এর মানটা 0, অর্থাৎ ওয়াই অক্ষরেখার সমীকরণ ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 0। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়টা বুঝো নাকি? দেখো এটা তো অক্ষরেখা এবং এটা হচ্ছে কি এক্স অক্ষ। তা আমরা যখন সরলরেখা শিখে আসছি, সরলরেখার ক্ষেত্রে আমরা জানি যে এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 আর ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0। তাহলে যেহেতু এটাই অক্ষরেখা এবং এটাই অক্ষ, সেক্ষেত্রে অক্ষরেখার সমীকরণটা y ইকুয়াল টু 0 হবে, y ইকুয়াল টু 0। ওকে, এখন তাহলে অক্ষরেখার সমীকরণটা আমরা এখন পেয়ে গেলাম। এখন কথা হলো যে খেয়াল করে দেখো, আমরা সংজ্ঞা থেকে যে দেখে আসলাম যে এসপি ইকুয়াল টু পিএম, মানে পিএম আমরা যে সংজ্ঞাটা শিখে আসলাম, এসপি ইকুয়াল টু হচ্ছে পিএম পরাবৃত্তের ক্ষেত্রে, একমাত্র এটা হচ্ছে এসপি ইকুয়াল টু পিএম পরাবৃত্তের ক্ষেত্রে, এটা আমরা দেখে আসলাম। অর্থাৎ এই বিন্দুটা তো আমাদের এখানে আছে, এই বিন্দুটা আমাদের এখানে আছে, বিন্দুটা যদি এখানে থাকতো, এটা তো চলমান বিন্দু, এই যে পি এক্স ওয়াই তো একটা চলমান বিন্দু, এখানে থাকবে এখানে থাকবে এখানে থাকবে সব জায়গাতে থাকবে, সব জায়গাতে থাকবে। তো মনে করো এই বিন্দু চলতে চলতে এখানে আসছে, তাহলে এই বিন্দুটা এখান থেকে এসেছিল এবং পিটা এখানে অবস্থান করলো। তাহলে দেখো তো এটা তো আমি বললাম এম, তাহলে এস পি ইকুয়াল টু পিএম বলতে পারি। এস পি ইকুয়াল টু পিএম আমরা কিন্তু জানি। তাহলে যে মনে করো চলমান বিন্দুটা আমাদের এখানে চলে আসলো, অর্থাৎ এখানে আসলো, এখানে দিয়ে দিলাম, ওখানে ছিল সেটা চলতে চলতে এখানে আসছে, যেহেতু চলমান বিন্দু। তা আমরা জানি কি এসপি ইকুয়াল টু পিএম, এসপি ইকুয়াল টু পিএম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে যতটুকু যাবে, তাহলে কি এই পাশেও তো ততটুকুই যাবে না, শুধু এদিকে ঋণাত্মক হবে। বিষয়টাকে বোঝাতে পারছি? কারণ যেহেতু ওয়াই ওয়াই প্রাইম আর এটা এক্স এক্স প্রাইম, তো আমরা তো জানি কি এই যে যখন হচ্ছে মূল বিন্দুর বাম পাশে যায় তখন তো মাইনাস হয়, আর মূল বিন্দুর ডান পাশে গেলে পজিটিভ হয়, আবার উপরে গেলে পজিটিভ নিচে গেলে নেগেটিভ। যেহেতু এখান থেকে এটুকের মানটা আমি ধরে নিয়েছিলাম যখন দেখালাম ওয়াই স্কয়ার টু 4x এর ক্ষেত্রে,
তাহলে অবশ্যই এইদিকে মাইনাস এ হবে। কারণটা কি? এসপি ইকুয়াল টু পিএম, এই যে এসপি ইকুয়াল টু পিএম, তাহলে এদিকে যদি এ হয় তাহলে এদিকে হবে মাইনাস এ। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো সরলরেখার ক্ষেত্রে যদি তোমাকে বলা হয় যে এটা মনে করো যে এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, তোমাকে যদি বলা হয় যে ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমান্তরাল এরূপ রেখার সমীকরণ বের করো, যদি তোমাকে বলা হয় যে ওয়াই অক্ষের সমান্তরাল এরূপ রেখার সমীকরণ বের করো, তো সেক্ষেত্রে তোমাদেরকে জানতে হয় যে আসলে ওয়াই অক্ষ থেকে যে রেখাটা বের করব, যার সমীকরণটা বের করব, সমান্তরাল রেখার সমীকরণটা বের করব, সে এই যে অরিজিন থেকে কত দূরে অবস্থান করে। সেটা যদি এ দূরে অবস্থান করে সেক্ষেত্রে তুমি লিখতে এক্স ইকুয়াল টু এ, সে যদি বি দূরত্ব অবস্থান করে সেক্ষেত্রে লিখতে এক্স ইকুয়াল টু বি, এরকম করে। তেমন প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে প্রশ্ন যদি বলা হয় যে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করো, তাই ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে কি হয়? এক্স ইকুয়াল টু এ হয়। ওকে, কেন এক্স ইকুয়াল টু এ হয় তুমি তোমাদেরকে একটা বিষয়টা বলি। মনে করো এই যে রেখাটা ওয়াই অক্ষের তো সমান্তরাল, এই রেখাটা যদি এভাবে পড়ে যেত ওয়াই অক্ষের উপরে, তখন সমীকরণটা কি হতো? সমীকরণটা অবশ্যই এক্স ইকুয়াল টু 0 হতো। এক্স ইকুয়াল টু 0 যদি হয়ে থাকে তাহলে আস্তে আস্তে কিন্তু দেখো এক্স এর মানটা আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে। কতটুকু বাড়লো? যদি এ পরিমাণ বাড়ে তাহলে এই রেখাটার নাম হবে কি? এক্স ইকুয়াল টু এ। যদি বি পরিমাণ বাড়ে তাহলে এই রেখাটার নাম হবে এক্স ইকুয়াল টু বি। যদি সি পরিমাণ বাড়ে তাহলে এক্স ইকুয়াল টু সি। যত দিকে যাবে তত বৃদ্ধি পাবে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এখান থেকে দ্বিঘাক্ষ রেখার সমীকরণটা বের করতে চাচ্ছি। আর মূলত দেখো তো এই যে এটা তো দ্বিঘাক্ষ রেখা, তো এই দ্বিঘাক্ষ রেখাটা কার সমান্তরাল? সেটা অবশ্যই ওয়াই ওয়াই প্রাইমের সমান্তরাল, মানে ওয়াই অক্ষের সমান্তরাল। তার আমরা জানি কি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ, যদি সে পরিমাণ এ পরিমাণ সে যদি মূলবিন্দু থেকে আসে। কিন্তু যেহেতু এটা তো অরিজিন বা মূলবিন্দু, এটা বা শীর্ষবিন্দু, দেখো শীর্ষবিন্দু থেকে সে এই রেখাটা কত দূরত্ব আছে? মাইনাস এ দূরত্ব আছে। তাহলে আমরা যদি দ্বিঘাক্ষ রেখার সমীকরণটা বের করতে চাই, দ্বিঘাক্ষ রেখার সমীকরণটা কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল না? তাহলে আমরা কি বলতে পারি? ওয়াই অক্ষের সমান্তরাল এরূপ রেখার সমীকরণটা তাহলে কি এক্স ইকুয়াল টু মাইনাস এ, আর সেই সমান্তরাল রেখাটাই তো দ্বিঘাক্ষ রেখা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং দ্বিঘাক্ষ রেখার সমীকরণ, দ্বিঘাক্ষ রেখার সমীকরণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, কিন্তু এটা আমরা লিখতে পারি কি? দ্বিঘাক্ষ রেখার সমীকরণ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু মাইনাস এ। কেন মাইনাস এ? কারণটা বলতেছি তোমাদেরকে। যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু এ, এটা কি? যে পরিমাণ সে অরিজিন থেকে আছে, দূরে আছে। তো যেহেতু এখানে এই দ্বিঘাক্ষ রেখাটা অরিজিন থেকে মাইনাসে একক দূরে আছে, সেক্ষেত্রে দ্বিঘাক্ষ রেখার সমীকরণটা হবে এক্স ইকুয়াল টু মাইনাস এ। এখান থেকে একটু ক্যালকুলেশন সুন্দর করে করলে এক্স প্লাস এ ইকুয়াল টু 0 হয়। দেখো প্রিয় শিক্ষার্থী, দ্বিঘাক্ষ রেখার সমীকরণটা হচ্ছে এক্স প্লাস এ ইকুয়াল টু 0। আমরা এখান থেকে অক্ষরেখার সমীকরণ পেলাম, দ্বিঘাক্ষ রেখার সমীকরণ পেলাম। এখন কথা হচ্ছে যে যদি তোমাদেরকে বলে যে আরো তোমাদেরকে অনেক বিষয় জানাতে হবে, তাহলে এগুলো তো করলাম। এখন বিষয়টা হচ্ছে যে এই যে উপকেন্দ্র, এই যে উপকেন্দ্রটা আছে, সেই উপকেন্দ্র দিয়ে যদি একটা রেখা লম্ব রেখাঙ্কন করি, আমরা তোমাদেরকে একটা বিষয় বলি। যদি এরকম উপকেন্দ্র দিয়ে দুইটা রেখা এবং এরকম একটা রেখা যায়, উপকেন্দ্র দিয়ে যদি একটা রেখা এরকম যায়, অর্থাৎ এই যে পরাবৃত্তটাকে দুইটা বিন্দু ছেদ করে একটা রেখা, বা দুইটা বিন্দু সংযোগ রেখা যদি আমি নিই, সেটা যে উপকেন্দ্র দিয়ে যায়, তা সেটাকে বলে উপকেন্দ্রিক জ্যা। সেটাকে বলে কি আমরা উপকেন্দ্র, তার মানে এই রেখাটার নামটা আছে কি? উপকেন্দ্রিক জ্যা। যখন এই উপকেন্দ্রিক জ্যাটা এই অক্ষরেখার উপর লম্ব হবে, তখন সেটাকে বলবো উপকেন্দ্রিক লম্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো খেয়াল করো, এই যে আমি যে একটা পরাবৃত্ত আঁকাইছি, সে পরাবৃত্তের উপর দুটা বিন্দু নিলাম, মনে করি এটা এবং একটা এটা। এই যে সংযোগ রেখাটা যদি উপকেন্দ্র দিয়ে যায়, তখন সেটাকে নাম দেব কি? উপকেন্দ্রিক জ্যা। এটার নামটা কি? উপকেন্দ্রিক জ্যা। ওটা উপকেন্দ্রিক জ্যা। কিন্তু যদি এই উপকেন্দ্রিক জ্যাটা আবার অক্ষরেখার উপর লম্ব হয়, এই যে একটা অক্ষরেখা, তার উপর যে লম্ব হয়, তখন এই উপকেন্দ্রিক জ্যাটাকে বলবো কি? উপকেন্দ্রিক লম্ব। তখন উপকেন্দ্রিক লম্ব বলবো। তাহলে অবশ্যই তাহলে এই জ্যাটা যদি এইভাবে যায়, অর্থাৎ এইভাবে হয়, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি উপকেন্দ্রিক জ্যাটা যদি এইভাবে হয়, অর্থাৎ এই যে অক্ষরেখাটা আছে তার উপর যদি লম্ব হয়, তখন এই উপকেন্দ্রিক জ্যাটাকে বলবো কি? উপকেন্দ্রিক লম্ব।
তার মানে এখন আমি বলতে পারতেছি কি এই রেখাটার নামটা উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব, এটার নাম দিলাম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাকে যদি বলা হয় উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা বের করো, যদি এটার কথা বলা হয়, এখন তো এতক্ষণ তো আমি দ্বিঘাত রেখার সমীকরণটা বের করলাম, সেটা হচ্ছে x + = 0। এখন তো আমি একটা পেয়ে গেলাম কি উপকেন্দ্রিক লম্ব। এখন তোমাকে যদি বলা হয় উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা বের করো, এখন দেখো প্রিয় শিক্ষার্থী, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তো, উপকেন্দ্রিক লম্ব তো এটা সমীকরণ বের করব। তো আমরা বলতেছি কি এই রেখাটা যেহেতু y অক্ষের সমান্তরাল, এবং এটি মূলবিন্দু থেকে a একক দূরে অবস্থান করতেছে, এই যে a একক দূরে অবস্থান করতেছে, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা অবশ্যই x = a হবে, ঠিক না? দ্বিঘাত রেখার সমীকরণটা x = -a হলো, কারণ কি x = -a হলো কারণ হচ্ছে এই দ্বিঘাত রেখাটা y অক্ষের সমান্তরাল ছিল এবং y এই যে অরিজিন থেকে -a একক দূরে অবস্থান করছিল, এই জন্য তার সমীকরণটা ছিল x = -a। এখন দেখো এই উপকেন্দ্রিক লম্বটা y অক্ষেরই সমান্তরাল এবং অরিজিন থেকে a একক দূরে অবস্থান করছে, তাহলে আমরা এখান থেকে কি বলবো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা তাহলে কি হবে, সেটা হবে কি x = তাহলে a, x = -a ছিল দ্বিঘাত রেখার সমীকরণ, আবার এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা হবে কি x = a, এখানে সুন্দর করে সাজালে x - a = 0। এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে আমরা কিন্তু অক্ষরেখার সমীকরণ আমরা কখনো ভুলবা না, কখনো, আমার বিশ্বাস কখনো ভুলবে না, কারণ এগুলো যদি বুঝতে পারো। দ্বিঘাত রেখার সমীকরণটা ছিল যেহেতু -a একক দূরে অবস্থান করছিল, এজন্য x = -a, এটা একটু সাজালাম, যাকে একটা সরলরেখার সমীকরণের মতো করলাম। আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা হবে কি x = a, কারণ সেটা হচ্ছে মূলবিন্দু থেকে সেটা হচ্ছে a একক দূরে অবস্থান করতেছিল। ওকে, এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পাইলাম, দ্বিঘাত রেখার সমীকরণ পাইলাম, অক্ষরেখার সমীকরণ পেলাম। এখন যদি বলে এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, মানে এইটুকের মান কত, এইটুকের যে দৈর্ঘ্যটা আছে না, দূরত্ব, এই যে দূরত্ব, এইটুকের মান কত আমাকে যদি বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করব? এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা হচ্ছে খেয়াল করে দেখো যে আমরা সে একই রকম ভাবে সেই পরাবৃত্তের যেই লজিক SP = PM সেভাবে আমরা বের করব। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা বের করতে যাচ্ছি এইটুকের দূরত্ব, এই এইটুকের, যেটার নাম দিলাম LSL', এটা আমরা দিলাম। তো এখন বিষয়টা খেয়াল করে দেখো, যদি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমি বের করতে চাই, সেটা 4a, সবাই জানো, তোমরা সবাই জানো যে এটা হচ্ছে 4a হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a। তা এখন আমরা এটা বের করব কিভাবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a হয়। তো এখন প্রথমে বের করবো আমরা LS। তো LS টা যদি বের করতে চাই, তো এখন খেয়াল করো যদি P বিন্দুটা মনে করো এখানে আছে, P বিন্দুটা মনে করো এখানে আছে, তো P বিন্দুটা এখানে থাকে, তাহলে SP, আর SP = আমরা লিখতে পারি কি PM, এই যে এখান থেকে লিখতে পারি SP = PM। তাহলে আমরা এখন তাহলে লিখতে পারি কি এখান থেকে, যে দেখো যদি আমি SL লিখতে চাই, SL মানে SL প্রথমে এটুক বের করে পরে 2 দিয়ে গুণ করে দিতে এটুক পাবো, তাহলে পুরো দৈর্ঘ্যটা পেয়ে যাব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা পেয়ে যাব। প্রথমে আমরা SL টা বের করব, যদি প্রথমে SL টা বের করি, তাহলে SL = লিখতে পারি, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, SL সমান লিখতে পারি, যদি এই চলমান বিন্দুটা মনে করো এখানে আছে, তাহলে SP লিখতে পারি, তাই SL = লিখতে পারি কি SP, আর SP সমান আমরা জানি কি PM, এটা আমরা জানি। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, যদি আমি PM লিখতে চাই, অর্থাৎ মনে করো যে এটা PM, এটা M দিলাম, তাহলে PM যদি আমি লিখতে চাই, তাহলে এই PM সমান কি লিখতে পারবো, PM সমান লিখতে পারবো, দেখো যে এইটুকু যোগ এইটুকু, এইটুকের মান তো A, এইটুকের মান তো A, তাহলে A আর A কত, 2A হয় না? দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এটা কিন্তু মাইনাস হলে সমস্যা নাই, এটা কিন্তু মাইনাসটা এই পাশে আছে, তাই দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তার মানে এটুকের দূরত্ব A আর এটুকের দূরত্ব A, টোটালি কত আমাদের 2A হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ থেকে আমি আবার বলি, দেখো আমি যদি SL বের করতে চাই, SL টা মানে টোটাল বের করবো, তো LSL', মানে টোটালি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যে 4a,
সেটা তো আমরা বের করব। তো প্রথমে আমরা এসএল বের করতে চাচ্ছি। তাই এসএল সমান আমরা লিখতে পারি কি আবার আছে এলএম। কেন? কারণ কি এই যে চলমান বিন্দুটা আছে পি, সেটা যদি এখানে থাকতো তাহলে সেটা হয়ে যাবে কি এসপি, আর এসপি ইকুয়াল টু পিএম, আর পিএম মানে হচ্ছে লিখতে পারবো কি এই যে এইটুকু যোগ এইটুকু। এইটুকুর মান হচ্ছে এ, এইটুকুর মান হচ্ছে এ, তাই এ আর এ কত হয় 2a হয়। তার মানে আমরা এখান থেকে পিএম সমান আমরা লিখতে পারি কি এ প্লাস এ, মানে হচ্ছে কত 2a। ওকে, এখন তাহলে সুতরাং আমরা যদি তাহলে এস এল প্রাইম সমান লিখতে পারি, তাই 2 গুণন এস এল, অর্থাৎ এখানে যে অংশটুকু আছে এখানে সে একই পরিমাণ আছে, এখানে আর এখানে যদি একই পরিমাণ থেকে থাকে তাহলে কত 2 দিয়ে গুণ করে দিলে পুরোটা পেয়ে যাব। আমরা এটুকু যদি বের করে ফেলছি, তার মানে কি তাহলে কি হচ্ছে এখানে 2a 2 গুণন 2a অর্থাৎ 4a। তার মানে আমরা বলতেছি এখানকার উপকেন্দ্রের যে লম্বের দৈর্ঘ্যটা সেটা হচ্ছে কত 4a। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো বিষয় দেখতে পেলাম, অক্ষরেখা সমীকরণ এগুলো সবই দেখতে পেলাম। আর ওইদিকে আমরা কিছু দেখালাম, সেটা হচ্ছে উপকেন্দ্রিক যে এখানকার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তারপর হচ্ছে যে এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক, এগুলো কিন্তু তোমাদেরকে আমি ওই পেজে দেখাইছি। তাই মোটামুটি এগুলো তোমাদেরকে দেখানো হলো। এখন যেটা আসতেছে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে তো আমি তো এই পর্যন্ত শিখালাম, এবং একটা দিয়ে শুধুমাত্র একটা পরাবৃত্ত দিয়ে আমি শিখেছি। পরাবৃত্ত তো শুধু এরকম হয় না, পরাবৃত্ত তো তোমার এমন হয়, তোমাদেরকে আমি দেখ 4টা ধরনের হয়, সেটা তো তোমাদেরকে শুধুমাত্র আমি একটা শিখালাম, সেটা হচ্ছে এরকম আকৃতি। সেটার ইকুয়েশনটার নামটা বললাম কি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax। যদি আমি এখানে একটা মাইনাস করে দিই, তখন সেটা হয়ে যাবে কি এরকম, অর্থাৎ তখন এই ইকুয়েশনটা হবে কি ওয়াই স্কয়ার ইকুয়াল টু -4x। এটা তো আমরা যেটা দেখব, তারপরে একটা আছে এরকম, যদি এরকম আকৃতির হয় তখন কিন্তু হয়ে যায় কি এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay। আবার যখন এটাকে মাইনাস করে দিই তখন হয়ে যায় কি আমাদের এটা, অর্থাৎ এক্স স্কয়ার ইকুয়াল টু -4ay। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা মূলত এইটা এবং এটা নিয়ে কাজ করব, এই দুটো নিয়ে কাজ করব না, কারণ এই -4টাকে এখানে এর মানটা মাইনাস করে দিলে হয়ে যায়। তো এতগুলো সূত্র আমরা দেখব না, জাস্ট আমরা দেখে নিলাম যে এটার ক্ষেত্রে মাইনাস হলে এদিকে হয়, আর এটারই ঠিক মাইনাস হলে এই পাশে হয়। আমরা মূলত অঙ্ক করব এই দুটা নিয়ে, এটা এবং এটা নিয়ে কাজ করব। এখন তাহলে আমাদের এখানে যতগুলো বিষয় মোটামুটি শেখানো হয়ে গেল। দেখো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তারপর হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অক্ষরেখার সমীকরণ, দীর্ঘাক্ষরেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এগুলো মোটামুটি আমাদেরকে দেখানো হয়ে গেল। আর একটা বিষয় যেটা শেখাবো সেটা উপকেন্দ্রিক দূরত্ব। আরেকটা জিনিস বাদ পড়ছে, সেটা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। দেখো প্রিয় শিক্ষার্থী, আরেকটা জিনিস বাদ পড়ছে, সেটা উপকেন্দ্রিক দূরত্ব কোনটা, যেটাকে ফোকাল ডিস্টেন্স বলা হয়, ইংলিশে ফোকাল ডিস্টেন্স বলা হয়। উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে, মনে করো যে এই একটা আমি পরাবৃত্ত নিলাম, এটা যদি আমাদের এটা এক্স এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম, এটা তো দীর্ঘাক্ষরেখা, এটা হচ্ছে চলমান বিন্দু পি এক্স ওয়াই। এখন হচ্ছে এই যে উপকেন্দ্র যে এস কমা এ কমা 0, এই উপকেন্দ্র হতে যে এই যে চলমান বিন্দু দূরত্ব, এটাকে বলা হয় যে ফোকাল ডিস্টেন্স বা উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে এটুকের নাম হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব, এটা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। এখন এই জিনিসটা আমাদের বের করব, উপকেন্দ্রিক দূরত্ব আসলে কত। ওকে, এখন উপকেন্দ্রিক দূরত্ব বের করার ক্ষেত্রে তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এর উপর আমি লম্ব টানলাম, এর উপর একটা লম্ব টানলাম, এবং এখানে এটার নাম দিলাম হচ্ছে এন। দেখো প্রিয় শিক্ষার্থী, এটুকুর নাম দিলাম হচ্ছে এন, এবং এটা লম্ব টানলাম। তো তোমরা তো এটা জানো যে আমরা যখন হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক শিখেছি, তখন আমরা জানি যে একটা বিন্দুর অবস্থান বলতে কি বোঝায়। মনে করি এখানে একটা বিন্দু আছে পি এফ এক্স ওয়াই, এটা বলতে বোঝায় যে অরিজিন থেকে এক্স অক্ষ বরাবর এক্স একক, তারপর আবার ওয়াই অক্ষ বরাবর ওয়াই একক। মানে আমি প্রথমে গেলাম অরিজিন থেকে এক্স অক্ষ বরাবর এক্স একক, পরবর্তীতে আমি ওয়াই অক্ষ বরাবর ওয়াই একক গিয়ে ওই বিন্দুটা
স্থাপন করলাম বা ওই বিন্দুতে আমি পৌঁছালাম। তো আমি এখানে লম্ব টানার একটা কারণ আছে। কারণটা হচ্ছে দেখো, এটা তো শীর্ষবিন্দু বা 0 0 অরিজিন। তাহলে এখান থেকে টোটালি এই পর্যন্ত, প্রিয় শিক্ষার্থী দেখো তো, এটুকু এই পর্যন্ত, এটুকু এক্স না, টোটাল এটা এক্স, আর এটুকু হচ্ছে ওয়াই, মিলে আছে পি অফ এক্স ওয়াই, এই টোটালি আছে এক্স। ওকে, এখন খেয়াল করে দেখো, এই অরিজিন থেকে এখানে যদি এই পয়েন্টটা এস এ কমা 0, তাহলে আমরা এখান থেকে এইটুকুর পরিমাণ বলতে পারি কি এ, এটুকু পরিমাণ এ বলতে পারি, কারণ সবকিছু অরিজিন থেকে তো কাউন্ট করতেছি। তো এ যদি এ কমা 0 হয়, তাহলে এখান থেকে অরিজিন থেকে এটুকু দূরত্ব এ, আর এইটুকের যে এখানে পি অফ এক্স ওয়াই যেটা দেওয়া আছে, এটা এটা যেহেতু পি অফ এক্স ওয়াই, তাহলে আমি অরিজিন থেকে এখান থেকে এই পর্যন্ত এক্স আর এই পর্যন্ত হচ্ছে ওয়াই, মিলে হচ্ছে পি অফ এক্স ওয়াই হয়েছে। ওকে, এখন আমরা যেটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে এসপি। এসপিটা বের করতে হবে, অর্থাৎ ফোকাল ডিস্টেন্স বা ফোকাল ডিস্টেন্স বা হচ্ছে যে উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্ব অর্থাৎ উপকেন্দ্র হতে চলমান বিন্দু দূরত্বটাকে বলা হয় কি উপকেন্দ্রিক দূরত্ব। কথা কি বোঝা গেছে? এসপি সমান আমরা লিখতে পারি কি উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাল ডিস্টেন্স এটাকে বলা হয় এসপি। তাহলে কি আমাদের এখন এটাই বের করবো, এটুকুর মান কত হবে। তা আমরা তো এটা জানি যে এটুকু যদি এম হয়, তাহলে আমরা যে পরাবৃত্তিতে সংখ্যা অনুসরণ করে এসপি ইকুয়াল টু পিএম বলতে পারি। আমি যে এসপি বের করতে চাইছি সেটা সমান পিএম লিখতে পারি পরাবৃত্তি অনুসরণ করে। তাহলে এখন পিএম সমান, এখন পিএম সমান দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা তো অরিজিন মানে এ শীর্ষবিন্দু, সেটা সমান সেই এমটাকে আমি যদি এখানে লিখে কোনো সমস্যা আছে নাই, সেটা সমান লিখতে পারি যে আমরা এসপি ইকুয়াল টু যদি আমরা বলতে পারি যে পিএম, যদি এসপি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি আছে পিএম, তাহলে পিএমটা সমান আমরা লিখতে পারি কি এম এম প্লাস হচ্ছে কি এক্স। দেখো তো প্রিয় শিক্ষার্থী সেটা বোঝো নাকি, প্লাস এম, দেখো বোঝো নাকি। এখানে যে পিএম লিখলাম, এই যে এসপি ইকুয়াল টু পিএম, তাহলে এই পিএম সমান লিখতে পারি কি আবার এই যে এখানকার এ এম প্লাস হচ্ছে কি এ এন, কারণ এই যে এইটুকু এই পিএম যতটুকু এখান থেকে এইটুকুও একই রকম, এতটুকুই। তাহলে সেটা সমান লিখতে পারি কি আমরা এ এম, বা এটাকে প্রাইম দিলাম, এম প্রাইম দিলাম, তাহলে এ এম প্রাইম প্লাস এ এন, এ এম প্রাইম প্লাস এ এন। তবে শিক্ষার্থী তোমরা জানো যে এ এম প্রাইম মানে এটুকের মান কিন্তু যা এখানকার মানও তাই। এখানকার মান যদি এ হয়ে থাকে তাহলে এটুকের মানও এ, তাই এটুকের পরিবর্তে আমরা লিখতে পারি কি এ এ, আর এ এন এর পরিবর্তে এখান থেকে এটুকের পরিবর্তে লিখতে পারি কি এক্স। তাহলে আমরা এখন বুঝতে পারতেছি উপকেন্দ্রিক যে দূরত্বটা সেটা হচ্ছে এ প্লাস এক্স। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি উপকেন্দ্রিক যে দূরত্বটা সেটা হচ্ছে উপকেন্দ্রিক যে দূরত্ব সেটা ইকুয়াল টু এ প্লাস আছে কি এক্স। এটা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। কারণ যেহেতু এস ইকুয়াল টু পিএম, আর পিএম সমান যেহেতু লেখা যায় এ এম প্রাইম প্লাস আছে এ এন, এ এম প্রাইম মানে কি লেখা যায় এ, কেন লিখলাম এ, কারণটা বলতেছি তোমাকে যে এটুকের পরিমাণও যা এখানের পরিমাণও তা, তাই এটুকের পরিমাণ যদি এ হয়ে থাকে তাহলে এটুকের পরিমাণ এ, সেই তাহলে এ লিখলাম। আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমাকে বললাম, আমি আগে দেখাই দিয়েছি সেটা হচ্ছে এক্স। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে এ প্লাস এক্স। ওকে, তাহলে আমরা উপকেন্দ্রিক দূরত্ব সবগুলো পেয়ে গেলাম। এখন এখানে মূলত আর এখানে এমন কিছু নাই, শুধুমাত্র একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে পরাবৃত্তটা কি স্পর্শ হওয়ার শর্ত কি। একটা যে পরাবৃত্তটা স্পর্শ করবে সেই স্পর্শক হওয়ার শর্ত কি সেটা তোমাদেরকে একটু দেখাবো। এখন যে সময় কয় মিনিট আছে, 3 মিনিট আছে। মনে করো, খেয়াল করে দেখো, মনে করো যে একটা পরাবৃত্ত, তো আমাদের বলতেছে একটা সরলরেখা তার যে স্পর্শক হবে সেই স্পর্শক হওয়ার শর্তটা কি সেটা তোমাকে বের করতে হবে। তো তোমরা জানো যখন একটা ছেদক রেখা, মনে করো জায়গায় একটা ছেদক রেখা আছে এবং একটা ছেদক রেখা, এই রেখাটা যখন আস্তে 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 আস্তে
এর উপর মিলে যায় তখন সেটা একটা স্পর্শক হয়ে যায়। তোমরা এটা জানো। ছেদক আর স্পর্শক মধ্যে পার্থক্য আছে। ছেদক হচ্ছে দুইটা বিন্দু ছেদ করে বা অনেকগুলো বিন্দু ছেদ করতে পারে, কিন্তু স্পর্শক অনলি একটা বিন্দু ছেদ করবে, অনলি একটা বিন্দু ছেদ করবে। তাহলে এই স্পর্শকটা যদি অনলি একটা বিন্দু ছেদ করতে হয় তাহলে অবশ্যই এই পয়েন্টটা আস্তে 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 এই পয়েন্টের দিকে যা আসা লাগবে। এটা যদি মনে করো যে পি পয়েন্ট হয়, এটা যে কিউ পয়েন্ট হয়, এই ছেদকটাকে যদি আমি স্পর্শ করতে চাই, এই রেখাটাকে যদি আমি স্পর্শ করতে চাই, তাহলে অবশ্যই এই পয়েন্টটা আস্তে 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 এখানে আসা লাগবে। অর্থাৎ তখন এই পয়েন্টটা এরকম থাকবে না, তখন কিন্তু এই পয়েন্টটা এরকম হয়ে যাবে, তখন কিন্তু এটা এরকম হয়ে যাবে। তখন একটা বিন্দু ছেদ করবে, মনে করি একটা বিন্দুতে ছেদ করলো। এখন এই যে ছেদ করা, এই ছেদ করার শর্তটা কি আমাদেরকে সেটা দেখতে হবে। এই যে স্পর্শকটা যে এই বিন্দুতে এই যে পরাবৃত্তটাকে স্পর্শ করলো বা এইটাকে তাহলে এই স্পর্শ বিন্দু বের করতে বলে এবং বলে যে এটা এই রেখাটা এটা স্পর্শ হওয়ার শর্তটা কি। তো আমরা এখানে স্পর্শ হওয়ার শর্তটা আছে, দেখো মনে করো যে এই যে রেখাটা আছে, এই রেখাটার নাম তো জানি, সেটা সেটা সরলরেখা, যার সমীকরণটা জানি y = mx + c, এটা আমরা জানি যে y = mx + c একটা সরলরেখার আদর্শ সমীকরণ এবং y = mx + c এটা ওকে। আর এই যে পরাবৃত্তটা আছে সেই পরাবৃত্তটার সমীকরণটা আমরা এটাও জানি, সেটার সমীকরণটা হবে কত, সেটার সমীকরণটা হবে y² = 4ax। ওকে, তাহলে আমরা এই পরাবৃত্তের সমীকরণটা দেখলাম y² = 4x, আর এই যে রেখাটা নিলাম সেই রেখাটার নাম দিলাম আছে y = mx + c। এখন কথা হচ্ছে যে এই মানটা আমরা যদি এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি, তখন আমাদের এই যে স্পর্শ হওয়া যে শর্ত সেই শর্তটা বের হয়ে যায়। সেই শর্তটা হচ্ছে তখন c = a/m হয়। যদি c = a/m হয়, এটা দেখানোর সুযোগ নাই, সময় নাই, এটা দেখাইতো আমার অবশ্য। c = a/m যদি হয়ে থাকে তাহলে এই সরলরেখাটা এই পরাবৃত্তটাকে স্পর্শ করবে, নতুবা স্পর্শ করবে না। তাহলে তাহলে এই রেখাটা এই পরাবৃত্তটাকে স্পর্শ হওয়ার শর্ত হচ্ছে c = a/m হওয়া লাগবে। এবং স্পর্শক বিন্দুর সমীকরণটা যদি বের করতে বলে, তাহলে স্পর্শক বিন্দু তো এটা, স্পর্শক রেখার সমীকরণটা যদি বের করতে বলে তাহলে স্পর্শক রেখার তো এইটা, তাহলে স্পর্শক রেখার সমীকরণটা হবে কি হবে y = mx + এই c এর মানটা a/m, এটা আমরা বসিয়ে দিলে তাহলে আমরা কি করতে পারবো, y = mx + c, এই যে c এর মানটা যদি এখান থেকে পাইলাম যেটা, সেই মানটা এখানে বসিয়ে দিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে স্পর্শক রেখার সমীকরণ। তাহলে এটা হবে কি স্পর্শক রেখার সমীকরণ। তোমাদেরকে তাহলে স্পর্শক রেখার সমীকরণ বের করতে বলে তাহলে y = mx + a/m। আর যদি বলে যে এই রেখাটা স্পর্শক হওয়ার শর্ত কি, সেই শর্তটা c = a/m। c = a/m হবে কি এটার স্পর্শক হওয়ার শর্ত,